নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, অনেক ডিটেলস কভার করার রয়েছে, তো সেইগুলো সব এক এক করে কভার করব। তো প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো এই এফআইআই এরা তো নিয়মিতই বিক্রি করছে, তো এই যে মাইনাস চিহ্নটা এটা রোজই লেগে রয়েছে, তো শুধু এটাই দেখার থাকে যে এফআইআইদের বিক্রি কতটা হয়েছে। তো আজকে বিক্রি দেখতে পাচ্ছেন এর আগের 3 দিনের থেকে বেড়েছে। আজকের দিনে এফআইআই 3,367 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং তার উল্টো দিকে ডিআইআই এরা কিনেছে 3,701 কোটি টাকা শেয়ার। এবং তারই সঙ্গে সঙ্গে এফআইআইটা আজকে এই ইন্ডেক্স ফিউচার এবং স্টক ফিউচারেও ভালো পরিমাণে শেয়ার বিক্রি করেছে। তো যদি এই ইন্ডেক্স ফিউচারের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন 5,284 কোটির বিক্রি করেছে। এবং যদি স্টক ফিউচারের কথা বলি, এইখানে 3,269 কোটির বিক্রি হয়েছে। মানে আজকে চারদিক থেকে এফআইআইরা হেভি সেলিং কিন্তু করেছে। এরপরে চলুন আমেরিকান মার্কেট দেখে নিই। তো এই আমেরিকান মার্কেট তো বর্তমানে যে ইন্ডিয়ান মার্কেট সেটার মতো চলছে না। মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট এই আমেরিকান যে মার্কেট সেটাকে ফলো করছে না। কিছু কিছু সময় এমন হয় যখন এই আমেরিকান মার্কেটকে এই ইন্ডিয়ান মার্কেট ফলো করে থাকে, মানে ইন্ডিয়ান মার্কেট পরের দিন তেজিতে থাকে যদি তার আগের দিন এই আমেরিকান মার্কেট তেজিতে থাকে। তো চলুন তাও একবার দেখে নেওয়ার দরকার রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেট যে ডাউ জোন্স রয়েছে এটা এই মুহূর্তে 0.66% বাড়া। আর যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, তো এটা কিরকম পারফর্ম করছে, তো এখানে কিন্তু ডাউনফল দেখা যাচ্ছে, এটা 0.66% ডাউনে রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকার আজকের দিনে জবলেস ক্লেমের যে ডেটা সেটা সামনে এসেছে। তো কেমন এলো, তো দেখতে পাচ্ছেন জবলেস ক্লেমের ডেটা এবারে কিন্তু ভালো এসেছে, মানে অনুমানের থেকে ভালো। তো এই অনুমান কত ছিল 213K, তো সেখানে কত এসেছে এই 208K। তো এরকমটা মনে করা হচ্ছিল এই 213K মানুষ জব নেই বলে আবেদন করবেন, সেখানে কিন্তু তার থেকে অনেক কম মানুষ আবেদন করেছেন, মানে অনেকের কাজেই কিন্তু কাজ রয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো, তো এইচডিএফসি ব্যাংকের এডিআর একদম ফ্ল্যাট রয়েছে। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.21% উপরে। ইনফোসিস, উইপ্রো, ডক্টর রেড্ডি সবই দেখতে পাচ্ছেন লাল নিশানে ট্রেড করছে। আর এই যাত্রা অনলাইন এখানেও 2%-এর কাছাকাছি ডাউনফল এই মুহূর্তে দেখা যাচ্ছে। এরপরে যদি কথা বলি ভেনেজুয়েলার মার্কেট, তো দেখতে পাচ্ছেন আজকের দিনে আবার এই 14.42%-এর ফ্রেশ তেজি কিন্তু দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই 1 উইকেই প্রায় 114% কিন্তু বেড়েছে। তো টপ লেভেল থেকে অনেকটা পড়াও ছিল, দেখতে পাচ্ছেন এই 5 বছরে প্রায় 99% ডাউন, 1 বছরে 96% ডাউন, এই 6 মাসে 98% ডাউন। সেখান থেকে এই যে পার্সেন্টেজগুলো সামান্য রিকভারি মাত্র আসছে। তো অনেকের একটা ভুল ধারণা থাকে যে কোন স্টক 99% পড়ে গেল তারপরে আবার 99% বেড়ে গেল, তো সেটা তার আগের জায়গাতে পৌঁছে গেল, এরকমটা কিন্তু হয় না। তো যদি একটা উদাহরণ হিসাবেও দেখাই, তো ধরুন কোনো একটা স্টকের দাম আগে কত ছিল এই 1,000 টাকা, তো সেইখান থেকে কতটা পড়ে গেল 99% পড়ে গেল। ধরুন এই 99% পড়ে গেছে, তো স্টকের দাম কত এসে দাঁড়ালো এই 10 টাকায় এসে দাঁড়ালো। তো এই 10 টাকা থেকে কি 99% বাড়লে এই 1,000 টাকায় পৌঁছবে, সেরকমটা কিন্তু নয়। তো এই 10 টাকা থেকে 99% বাড়লে কত হবে, তো প্লাস দেখে নিই 99%, তো কত হচ্ছে দেখতে পাচ্ছেন এই 19 টাকায় পৌঁছেছে, 19 বা 20 টাকায় বলতে পারেন। তো যেই স্টকটাকে 1,000 টাকায় চলছিল, যেটা বর্তমানে এই 99% পড়ে এই 10-এ নেমে এসেছে, তো সেই 10-এর স্টকটাকে আবার তার আগের জায়গায় পৌঁছতে গেলে, মানে এই 1,000 টাকায় পৌঁছতে গেলে কত পার্সেন্ট বাড়তে হবে, তো যদি দেখেন এইখানে প্রায় কিন্তু 10,000%-এর মতো বাড়তে হবে। তো এই 10,000% বাড়লে তবে কিন্তু এই 1,000-এর কাছাকাছি পৌঁছবে বা 1,000-এ পৌঁছবে। তো এই ধারণা নিয়ে অনেকে চলেন যে একটা স্টক ওপর থেকে 90% পড়ে গেছে বা 99% পড়ে গেছে, সেটা আবার যখন এই 90% রিকভার করবে আগের জায়গায় পৌঁছে যাবে, এরকমটা কিন্তু হয় না। তো একটা লাইভ এক্সাম্পলের মাধ্যমে আপনাদের কিন্তু এটা বুঝিয়ে দিলাম। তো এই ভেনেজুয়েলার মার্কেটে দেখতে পাচ্ছেন নিয়মিত কিন্তু তেজি আসছে। তো এই আমেরিকা যবে থেকে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে তবে থেকেই কিন্তু তেজি আসছে। কারণ এর ফলে কি হতে পারে, ভেনেজুয়েলার উপরে যে স্যাংশনগুলো ছিল সেগুলো উঠে যাবে, তার সঙ্গে সঙ্গে ভেনেজুয়েলার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা বাড়বে। তো এখানে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলে দিয়েছেন দেখতে পাচ্ছেন, যে ট্রাম্প সেজ ভেনেজুয়েলা টু পারচেস অনলি আমেরিকান মেড প্রোডাক্ট। মানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছেন যে আমেরিকার বাইরে থেকে কোনো জিনিস কিন্তু ভেনেজুয়েলা আর কিনতে পারবে না। তো এই নিউ অয়েল ডিলের মাধ্যমে ভেনেজুয়েলা এই দেশটা যে টাকা পাবে, সেই টাকা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকার জিনিসই কিনবে। তো এই শর্ত কিন্তু বর্তমানে এই ডোনাল্ড ট্রাম্প রেখেছে। তো এই ভেনেজুয়েলাতে তেলের যে উৎপাদন সেটা বাড়বে এবং বাইরে অনেক এক্সপোর্টও হবে। তো যদি আমাদের ইন্ডিয়ান কোম্পানির কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স, তো এই রিউটার্স এদের রিপোর্টের সামনে আসছে যে ইন্ডিয়া রিলায়েন্স উড কনসিডার বাইং ভেনেজুয়েলান অয়েল ইফ অ্যালাউড। তো ট্রাম্প বিভিন্ন রকম স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে, তো সেই স্যাংশন যদি উঠে যায় তাহলে কিন্তু এই রিলায়েন্স এরাই
ভেনেজুয়েলার থেকে এই যে ক্রুড অয়েল সেটা আমদানি করতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের দিনেরই রিপোর্ট। তো কি হবে না হবে সেটা কিন্তু পরেই দেখা যাবে। তো বর্তমানে কিন্তু এরকম রিপোর্ট সামনে আসছে। এরপরে আমাদের গিফট নিফটি, তো এটা কিরকম পারফর্ম করছে। তো এই গিফট নিফটি দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট রয়েছে, তবে 26,000 এটার উপরে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, আগামীকাল এই মার্কেটে যারা ইনভেস্ট করে রেখেছে, মানে শুধুমাত্র এই ইন্ডিয়ান মার্কেটে নয়, যে কোনো বিদেশের মার্কেটে বা যে কোনো জায়গাতে এই বিটকয়েনে বলুন, তার সঙ্গে সঙ্গে অন্যান্য অ্যাসেট ক্লাসে, তাদের জন্য কিন্তু একটা খুব বড় দিন হতে চলেছে। কেননা কালকে এই ট্রাম্পের যে ট্যারিফ, সেই ব্যাপারে কিন্তু একটা বড় ডিসিশন সামনে আসতে পারে। তো কি ব্যাপারে? তো এটা তো দেখতেই পেয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যে বিভিন্ন দেশের ওপর অনৈতিকভাবে ট্যারিফ বসিয়ে দিয়েছেন, সেই ব্যাপারে কিন্তু আমেরিকার কোর্টে কিছু অ্যাপিল জমা হয়েছিল এবং সেই ব্যাপারে শুনানিও চলছিল। তো নিচু যে কোর্টগুলো রয়েছে, মানে সুপ্রিম কোর্টের নিচের, তারা তো বলে দিয়েছিল ট্রাম্পের ট্যারিফ অবৈধ, এবং সেই নিয়ে ট্রাম্প সুপ্রিম কোর্টে কিন্তু পৌঁছে যায়। এবং এর আগেও যখন সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল, তখনই কিন্তু তারা ট্রাম্পের যে ট্যারিফ, সেই নিয়ে প্রশ্ন তুলেছিল। তো এই ডেট আপাতত সামনে চলে এসেছে। আগামীকালই এই ট্রাম্পের ট্যারিফের ব্যাপারটা নিয়ে আমেরিকার যে সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু শুনানি হতে চলেছে। তো এই ট্যারিফ মানে কি? অ্যাকচুয়ালি আমেরিকার যে ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো, তাদেরকেই কিন্তু বেশি দাম দিয়ে বিদেশ থেকে জিনিসপত্র আমদানি করতে হয়েছে। তো তাদের অনেক ক্ষতি হয়েছে এবং সেই জন্যই তারা কিন্তু অ্যাপিল করেছিল। আর শুধুমাত্র এই যে ট্যারিফের ডিসিশন এটা উঠে গেলেই হবে না, সেই কোম্পানিগুলো কিন্তু এটা দাবিও করেছে যে তাদের যে টাকা অতিরিক্ত ট্যারিফ হিসেবে দিতে হয়েছে, সেটা যেন রিফান্ডও দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন সেই রিফান্ড চাওয়ার জন্য যে নতুন ডেডলাইন, সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এর আগে এই যে সুপ্রিম কোর্ট, তারা কিন্তু এই প্রশ্নই তুলেছিল যে ডোনাল্ড ট্রাম্প নিজের যে ক্ষমতা সেটা অপব্যবহার করেছে এবং ক্ষমতার বাইরে গিয়ে বিভিন্ন দেশের উপর এই যে ট্যারিফ, সেটা কিন্তু বসিয়েছে। তো ট্রাম্প কি জন্য এই ট্যারিফ বসাচ্ছিল? তো ট্রাম্প বলছিল এই ট্যারিফ বসিয়ে তাদের দেশের যে কোম্পানি, সেগুলোকে সুরক্ষা দেবে এবং এই এমার্জেন্সি যে ল, তার আন্ডারে কিন্তু এই ট্যারিফ বসিয়েছিল। তো সেটাই বলছে আমেরিকার সুপ্রিম কোর্ট যে এই এমার্জেন্সি ল, এটার কিন্তু ট্রাম্প মিস ইউজ করেছে। এমনকি এই রিপোর্টও সামনে আসছে, এই সুপ্রিম কোর্টে আগামীকাল যদি এই ডোনাল্ড ট্রাম্প হেরে যায়, তাহলে কিন্তু প্রায় $150 বিলিয়ন ট্যারিফ রিফান্ড এই ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। তো এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেও দিয়েছিল, যদি এরকমটা হয়, মানে রিফান্ড দেওয়ার ব্যাপারটা হয় এবং সুপ্রিম কোর্ট এই ট্যারিফটাকে অবৈধ ঘোষণা করে, তাহলে কিন্তু সেটা আমেরিকার জন্য একটা বড় ক্ষতির ব্যাপার হবে। তো আগামীকাল কি হতে পারে? তো এর আগে বলেছি আমেরিকাতে একটা বেটিং মার্কেট রয়েছে, সেটা হচ্ছে পলি মার্কেট। তো এখানে যে কোনো ফিউচার ইভেন্ট নিয়ে বেটিং লাগানো হয়। তো সেই ইভেন্টের আউটকাম কি সামনে আসছে? তো বর্তমানে যদি দেখেন এই যে ইভেন্ট, তো এই ইভেন্টটা কি উইল দ্য সুপ্রিম কোর্ট রুল ইন ফেভার অফ ট্রাম্প ট্যারিফ, মানে সুপ্রিম কোর্ট কি এই ট্রাম্পের ট্যারিফটাকে বৈধ বলে ঘোষণা করবে? তো দেখছেন সেই ব্যাপারে মাত্র কত পার্সেন্ট ভোট পড়েছে? এই 28%। এবং সেখানে উল্টো দিকে 72% মানুষ কিন্তু মনে করছে যে এই আমেরিকার সুপ্রিম কোর্ট, তারা কিন্তু ট্রাম্পের যে ট্যারিফ, সেটাকে অবৈধ বলেই ঘোষণা করবে। তো আগামীকাল যদি এই সুপ্রিম কোর্ট ট্রাম্পের ট্যারিফকে অবৈধ বলে ঘোষণা করে, সেটা তাহলে মার্কেটের জন্য ভালো হবে না খারাপ হবে? তো অবশ্যই ভালো হবে। কিন্তু এত তাড়াতাড়ি এখানে খুব একটা আনন্দেরও দরকার নেই। কারণ কি? কারণ এর আগে দেখতে পাচ্ছেন এই যে বেসেনচি, তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের এই ট্যারিফটাকে অবৈধ বলে ঘোষণাও করে দেয়, তবুও কিন্তু তাদের কাছে একটা প্ল্যান বি রেডি রয়েছে, মানে অন্য আর একটা প্ল্যান কিন্তু তাদের কাছে রয়েছে। তো সেরকমই দেখতে পাচ্ছেন এই সুপ্রিম কোর্টের ট্যারিফের ডেট রয়েছে এবং তার আগে আজকের দিনে কিন্তু একটা বিল পাস করে দিয়েছে এই 500% ট্যারিফের। তো এর আগে কি হয়েছিল? এর আগে কিন্তু ট্রাম্প কোনো রকম বিল পাস করেনি, সরাসরি এই ট্যারিফ বসিয়ে দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারেই প্রশ্ন তুলেছিল যে কোনো রকম বিল পাস করা হয়নি, তো এভাবে কিভাবে ট্যারিফ তারা বসালো? তো এবারে কিন্তু ট্রাম্প বুদ্ধি করে এই যে 500% ট্যারিফের ব্যাপারটা, সেই নিয়ে বিল একটা রেডি করে দিয়েছে। তো যেই ব্যাপারে কিন্তু ভোটও হবে সেনেটে, যেটাই সামনের সপ্তাহে রয়েছে। তো যদি আগামীকাল এই সুপ্রিম কোর্টের থেকেও ট্রাম্প হেরে যায় এবং তার সঙ্গে সঙ্গে এই 500% ট্যারিফের ব্যাপারটাও আমেরিকার যে হাউস রয়েছে, সেখান থেকে পাস না হয়, তো এই দুটো সত্ত্বেই কিন্তু এই ইন্ডিয়ান মার্কেট খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে। তবে আগামীকাল শুধুমাত্র এই যে সুপ্রিম কোর্টের ট্যারিফের কেসটা, সেই ব্যাপারে কিন্তু সবারই নজর থাকবে। এরপরে চলুন কিছু কোম্পানি দেখে নিই। তো যদি কথা বলি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, তো দেখতে পাচ্ছেন মোটামুটি এই নিচুর দিকে একটা সময় ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছিল এবং তারপরে হঠাৎ করে এই 2:30টার পরে একটা বড় ক্র্যাশ দেখায়, প্রায় 9%-এর কাছাকাছি এই সময় পড়েছে এবং দিনের শেষে দেখতে পাচ্ছেন প্রায় 15.5%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। আর শুধুমাত্র এই কোম্পানিটা নয়, এই সেগমেন্টে কাজ করা আরো কিছু কোম্পানি রয়েছে, যেমন এবিবি ইন্ডিয়া রয়েছে, তারপরে এলএনটি রয়েছে। তো এই কোম্পানিগুলো কিসে কাজ করে থাকে? এই কোম্পানিগুলোর তো অনেক সেগমেন্টে কাজ রয়েছে, তবে এরা যে ইনফ্রাস্ট্রাকচার, সেই সেগমেন্টেও কাজ করে থাকে এবং এই যে ভেল, এরা ডিফেন্সের সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারেও কাজ করে। তো কি খবর এলো যে স্টকে এরকম বড় পতন দেখা গেল? তো এরকম রিপোর্ট সামনে আসছে। কি রিপোর্ট? দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট মে স্ক্র্যাপ কার্ভ অন চাইনিজ কোম্পানিজ, মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট
গভর্নমেন্ট এই চাইনিজ কোম্পানিগুলোর ওপর আগে কিছু ব্যান লাগিয়েছিল, তো সেই ব্যান তুলে নিতে পারে। তো এর আগে কি হয়েছিল, যখন গালওয়ানের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ভারত সরকার এই চাইনার কোম্পানিগুলোকে ব্যান করে দিয়েছিল। তারা ইন্ডিয়ার কোনো টেন্ডারে অংশগ্রহণই করতে পারছিল না। তো এই অংশগ্রহণ করতে না পারা মানে কি, মানে কোন রকম জিনিসের অর্ডারই কিন্তু এরা পেত না। তো এবার কিন্তু এরকম রিপোর্ট সামনে চলে আসছে যে গভর্নমেন্ট মে স্ক্র্যাপ কার্বস অন চাইনিজ কোম্পানিজ। তো যদি এই রিপোর্টটা সত্যি হয়, মানে এই চাইনার কোম্পানিগুলোর উপর থেকে ব্যান উঠে যায়, তাহলে কি হবে, চাইনার যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ইন্ডিয়ার বহু প্রজেক্টে, মানে গভর্নমেন্ট প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে। দেখুন, এই ডিফেন্স সেগমেন্টে তো চায়নাকে ভারত এন্ট্রি দেবে না, কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর রয়েছে সেখানে কিন্তু চায়নার বহু কোম্পানি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারে। তো এই খবরেই দেখতে পাচ্ছেন এই ভেল, তার সঙ্গে সঙ্গে এই যে এবিবি ইন্ডিয়া, তারপরে এই এলএনটি, যেগুলো মূলত ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে থাকে, সেগুলোতে কিন্তু একই সময় করে বড় পতন দেখা গেছে। তো যদি দেখেন এই তিনটে স্টকের যে পড়ার সময় সেগুলো কিন্তু প্রায় একই সময় রয়েছে। তবে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে ভেল কোম্পানিটা, এর জন্য একটা ভালো খবর এসেছে। তো কি ভালো খবর, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই কোল ইন্ডিয়া এদের থেকে 5,400 কোটি টাকার একটা কন্ট্রাক্ট পেয়েছে। তো এটা কিন্তু একটা বড় মাপের অর্ডার। তবে এই অর্ডারটা শুধুমাত্র এরা একা পায়নি, দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট ভেঞ্চারে এই যে অর্ডারটা সেটা কিন্তু কমপ্লিট করবে। তো এই জয়েন্ট ভেঞ্চারে কারা রয়েছে, এই কোল ইন্ডিয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভেল এরা রয়েছে। তো এই জয়েন্ট ভেঞ্চারে ভেল এর কত অংশীদারিত্ব রয়েছে, দেখতে পাচ্ছেন ভেলের এখানে অংশীদারিত্ব রয়েছে 49%, মানে মেজরিটি স্টেক এই কোল ইন্ডিয়ার কাছে রয়েছে। এরপরের কোম্পানি হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো এই কোম্পানি অর্ডার পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 329 বিলিয়ন রুপির অর্ডার পেয়েছে, মানে 329 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো কি সংক্রান্ত, হাইওয়ে রিলেটেড কাজ করে থাকে। তো এই হাইওয়ে রিলেটেড অর্ডারই কিন্তু এই কোম্পানি পেয়েছে। তারপরে সাধ্বিক গ্রিন এনার্জি লিমিটেড, এই কোম্পানির জন্য অর্ডার রিলেটেড খবর আসছে। তো কি অর্ডার পেয়েছে, এই কোম্পানিটা এই সোলার ইপিসির জন্য 20.84 কোটি টাকার অর্ডার পেয়েছে। তারপরে আরো একটা কোম্পানি রয়েছে যেটা অর্ডারের কারণে আগামীকাল ফোকাসে থাকবে। তো কি কোম্পানি, আরবিএনএল। তো আজকের দিনে পড়লেও আগামীকাল ফোকাসে রাখতে পারেন। তো এই রেলওয়ে ওয়ার্কশপ প্রজেক্টের জন্য এই কোম্পানির কাছে 201 কোটি টাকার একটা অর্ডার এসেছে। এরপরে কথা বলবো মিশো লিমিটেড। তো যদি দেখেন এই স্টকটা গত 2 থেকে 3 দিন ধরে নিয়মিত নিচের দিকেই পড়ছে। তো কি হয়, এই কোম্পানি, শুধুমাত্র এই কোম্পানি নয়, যে কোনো কোম্পানি যখন আইপিও নিয়ে আসে তখন সেই আইপিওতে একটা লক ইন পিরিয়ড থাকে। মানে আমাদের মতো রিটেলরা তো যে কোনো দিনে বিক্রি করে দিতে পারে, কিন্তু বড় বড় যে ইনভেস্টাররা রয়েছে, এই কিউআইবি রয়েছে, তাদের জন্য কিন্তু একটা লক ইন পিরিয়ড ঠিক করে দেওয়া হয়। তারা এই 30 দিন পর প্রায় 50% শেয়ার বিক্রি করতে পারে এবং তারপরে আরো যে 50% তার জন্য কিন্তু আরো কিছুদিন ধরে রাখতে হয়। তো একটা 90 দিনের এরকম টাইম ফ্রেম থাকে। ওটাই দেখতে পাচ্ছেন মেসো শেয়ার ফল 5% ফর সেকেন্ড ডে আফটার লক ইন এক্সপায়ারি। এবং এই ডিসেম্বরের হাইয়ের পরে কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু এই 40,000 কোটি টাকা উড়ে গেছে। তো অনেক যে কিউআইপি পোর্শনের ইনভেস্টররা তারা কিন্তু এই শেয়ার বিক্রি করেছে। এরপরে কথা বলবো আগামীকাল একটা বহু চর্চিত আইপিও ওপেন হতে চলেছে। তো কোন কোম্পানির আইপিও নিয়ে কথা বলতে চলেছি, তো এই যে বিসিসিএল লিমিটেড, কোল ইন্ডিয়ার যে সাবসিডিয়ারিটা রয়েছে, এরই যে আইপিও সেটাই কিন্তু আগামীকাল ওপেন হতে চলেছে, মানে 9 তারিখে ওপেন হয়ে যাবে। তো এই আইপিওটার বর্তমানে জিএমপি কেমন চলছে, তো দেখতে পাচ্ছেন আপনাদের বারবারই বলি এই যে জিএমপি এর কোনো গ্যারান্টি থাকে না। তো মার্কেট যখন মোটামুটি প্রেসারে থাকে এই যে জিএমপি সেটাও কিন্তু নিচের দিকে নামে, এবং মার্কেট যখন ভালো পারফর্ম করে তখন এই জিএমপি বেড়েও যায়। তো দেখতে পাচ্ছেন এই 5 তারিখে জিএমপি 70% কাছাকাছি ছিল, তারপরে 6 তারিখে কমে হলো 56%, 7 তারিখে তো 50% ছিল, এবং এই 8 তারিখে দেখতে পাচ্ছেন কত হয়ে গেছে, এই 47.83%। তো মার্কেট যদি আরো খারাপ পারফর্ম করে তাহলে কিন্তু এই যে জিএমপি সেটা আবার নিচের দিকে নেমে যেতে পারে, এবং মার্কেটে যদি ভালো পারফরমেন্স দেখা যায় তাহলে এই যে জিএমপি সেটা কিন্তু আবার স্কাই রকেট হতে পারে। এবং যে হিসেবে কোম্পানিটার প্রাইস ব্যান্ড রাখা হয়েছে এই 20-25 ঘরে, তো এরকমটাই মনে করা হচ্ছে যে ওপেন হওয়ার 1 ঘন্টার মধ্যেই ফুললি কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। তো দেখাই যাক আগামীকাল এই আইপিওতে কেমন রেসপন্স আসে। এরপরে দুটো কোম্পানির Q3 যে রেজাল্ট সেটা আমরা আজকের দিনে দেখতে পেয়েছি। তো এই ট্রান্সফরমার্স অ্যান্ড রেকটিফায়ার্স লিমিটেড, তো এই রেজাল্টের আগে স্টকটাতে একটা বড় তেজি দেখা গিয়েছিল, কিন্তু এই রেজাল্টের পরে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 9% কাছাকাছি ক্র্যাশ করে গেছে। তো এই সময় করে রেজাল্ট আসে এবং তারপরে একটা স্পাইক দেখেই হঠাৎ করে কিন্তু নিচের দিকে পড়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই টপ থেকে প্রায় কিন্তু 11.60% ডাউন হয়েছিল। তো এরকম কিন্তু অনেক কোম্পানিতে দেখাও যায় যে রেজাল্টের আগে ভালো পারফর্ম করে দিল এবং রেজাল্ট বেরোবার পরেও যদিও খুব ভালো রেজাল্ট এলো তবুও কিন্তু তারপরে পড়ে যায়। তো এই কোম্পানির নাম্বার কেমন এলো, তো নাম্বার ভালোর দিকেই এসেছে। তো দেখতে পাচ্ছেন এই সেলস ইয়ারলি এবং কোয়ার্টারলি 2 জায়গাতেই বাড়া, তারপরে এবিটা এখানেও দেখতে পাচ্ছেন ইয়ারলি 47% জাম্প এবং কোয়ার্টারলি বেড়েছে। নেট প্রফিট এটা তো ইয়ারলি 35% বেড়েছে,
কোয়ার্টারলিও কিন্তু প্রায় ডবল হয়েছে এবং সেই মতো ইপিএস এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গায় কিন্তু বাড়া। তবুও দেখতে পাচ্ছেন এত ভালো নাম্বারের পরেও এই শেয়ারটা কিন্তু পড়ে গেছে, কারণ এই নাম্বার আসার আগেই বড় র্যালি কিন্তু এই কোম্পানিটা দেখিয়েছে। তারপরে আরো একটা কোম্পানির নাম্বার এসেছে, সেটা হচ্ছে এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। তবে এই কোম্পানির নাম্বার কিন্তু খারাপের দিকে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই সেলস এটা তো ইয়ার অন ইয়ার মাত্র 4% বেড়েছে, কিন্তু বাকি যে ডেটাগুলো সবই খারাপ। ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন, এবিটা দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি ডাউন। তারপরে নেট প্রফিট এটা ইয়ারলি 33% পড়ে গেছে এবং কোয়ার্টারলিও ডাউন হয়েছে। এবং সেরকমই ইপিএস এখানেও ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই কিন্তু ডাউনফল দেখা যাচ্ছে। তো এই নাম্বারটা খারাপের দিকেই এসেছে বলবো। এবং সেই তুলনায় এই যে ট্রান্সফরমার্স আর রেক্টিফায়ার্স লিমিটেড এর নাম্বার কিন্তু যথেষ্ট ভালো এসেছে। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি তো এখনো 90 এর নিচেই রয়েছে। তো এটাই কিন্তু এখন স্বস্তির ব্যাপার, কারণ অনেক অ্যানালিস্ট এটাও মনে করছে যে মার্চের মধ্যেই এই যে ইন্ডিয়ান রুপি এটা কিন্তু এই 92 এ পৌঁছে যেতে পারে। এরপরে যদি ক্রুড অয়েলের কথা বলি, তো ক্রুড অয়েলে আজকে সামান্য উত্থান দেখা যাচ্ছে। এই ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড প্রায় 2.5 থেকে 3.25% কাছাকাছি এই মুহূর্তে বাড়া রয়েছে। আর এই বিটকয়েন এটা কিরকম পারফর্ম করছে, তো শুরু থেকে পড়েছিল অনেকটা আস্তে আস্তে এবং এই বর্তমানে ভালো পরিমাণে একটা রিকভারি কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যদি সারাদিনের পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু বলতে পারেন এই মুহূর্তে ফ্ল্যাট রয়েছে। আর এরপরে ভিডিও শেষে একবার আমেরিকান মার্কেট দেখে নিই। তো ডাও জোন্স এই 0.52 এর কাছাকাছি রয়েছে। তো একটা লেভেলে ওঠার পরে কনসোলিডেট করছে। আর এই নাসডাক কম্পোজাইট এটা কেমন পারফর্ম করছে, তো এই নাসডাক কম্পোজাইট কিন্তু উল্টো দিকে চলছে, 0.70% এই মুহূর্তে ডাউন রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।